সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভোট আলাপ 2026-এর চলতি ঘন্টার আয়োজনে। ঘড়ির কাঁটায় ৩টা। সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের। এখন পর্যন্ত দুপুর 12টায় পাওয়া সবশেষ খবর অনুযায়ী ইসি সচিব যেটি জানিয়েছেন, 33% কেন্দ্রে মোট 33% ভোট পড়েছে গড়ে, অর্থাৎ 77% কেন্দ্রে 42,651টি কেন্দ্রের মধ্যে 33,000 কেন্দ্রের ফলাফল, ভোট কাস্টিংয়ের সংখ্যা এখন পর্যন্ত গোনা গেছে। এবং আরও কি কি খবর এখন পর্যন্ত আছে সেই নিয়ে বিশ্লেষণ জানানোর জন্য এই ঘন্টায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাহিদ হোসেন, এবং আমার সাথে অতিথি হিসাবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব শাকিল আনোয়ার। শাকিল ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ভোট দিয়েছেন। ভোট দিয়ে তিনি বলেছেন আজ বাংলাদেশের জন্মদিবস এবং সারাদিন জন্মদিনের উৎসব পালন করতে বলেছেন। আপনি নিশ্চয়ই কয়েকটি কেন্দ্রে ঘুরেছেন, আপনার সাথে কথা হচ্ছিল। সেই উৎসব কি দেখলেন? উৎসব দেখেছি কিনা আমি বলতে পারবো না, তবে মানুষজন ভোট দিতে যাচ্ছেন এবং পরিবেশ বেশ ভালো ছিল। হ্যাঁ, পরিবেশ বেশ ভালো ছিল, মানুষজনের ভিতরে কোনো ঝামেলা ছিল না, আমি দেখিনি। খুব যে ভিড় ছিল আমি যখন যাই সকাল 9টার সময়, সেটা দেখিনি, কিন্তু যথেষ্ট মানুষ ছিল। কেন্দ্রের সামনে আর্মির অবস্থান ছিল, পুলিশ ছিল। হ্যাঁ, সো আমি বলবো যে ভালোভাবে ভোট হচ্ছিল বলে মনে হয়েছে আমার গিয়ে। ঢাকাতে এরকমই হয়। ঢাকার বাইরে কি হচ্ছে সেটাই সবচেয়ে বড় কথা। ঢাকার বাইরেও সেই অর্থে খুব একটা হুম, অপ্রীতিকর ঘটনা কিংবা সহিংসতা আমাদের এখনো হুম, চোখে পড়ে নাই। হুম, আপনার সাথে আমি যখন কথা চলুক পডকাস্ট করছিলাম, সেদিন আপনি বলছিলেন যে আপনি নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বিগ্ন না। ঢাকা এবং ঢাকার বাইরে বেশ কয়েকটি জায়গায় আপনি ঘোরাঘুরি করে আপনার অ্যাসেসমেন্ট ছিল, কিন্তু নিরাপত্তা নিয়ে অনেকেই শঙ্কা জানিয়েছিল। আপনার সেই অ্যাসেসমেন্টটি মিলে যাচ্ছে। হুম। আহ, ঠিক কী কারণে তাহলে শঙ্কাটা ছিল, আর ঠিক কোন মেকানিজমে এই এখন পর্যন্ত আমরা যখন 3টা 5 বাজছে ভোট গ্রহণের দিন, এই নিরাপত্তা নিয়ে এখনো পর্যন্ত ঠিকঠাক হলো ভোট গ্রহণটা? দেখেন, আপনাকে যখন আমি ওই কথা বলেছিলাম, আমি কিন্তু বাংলাদেশের ইলেকটোরাল ক্যাম্পেইনের যে হিস্ট্রি সেটা চিন্তা করে বলেছিলাম। হ্যাঁ, কি হিস্ট্রিটা কি হিস্ট্রি, কিন্তু বাংলাদেশের নির্বাচনের সময় যথেষ্ট আপনার ভায়োলেন্স হয়। কিন্তু আপনাকে বলেছিলাম বোধহয়, বা আমি আবারও বলি, 91-এ আমার মতে যেটা সবচেয়ে ভালো ইলেকশন হয়েছিল, সেখানেও কিন্তু অনেক ভায়োলেন্স হয়েছিল এবং 50 জনের মতো মানুষ মারা গিয়েছিল, বুঝছেন? তো সেই তুলনায় আমি যে দেখেছি যে যে এই যে শিডিউল দেওয়ার পর থেকে এখন পর্যন্ত, আজকের দিন পর্যন্ত যেভাবে ক্যাম্পেইনটা হয়েছে, হ্যাঁ, সেখানে আমি অত বড় ভায়োলেন্ট ইলেকশন হবে তার কোনো নমুনা খুঁজে পাইনি। আমার মনে হয়নি যে হবে, কারণ দলগুলো যে ধরনের কথাবার্তা বলেছে, সেখানে খুব বেশি আক্রমণাত্মক কথাবার্তা ছিল না, রিজনেবল। হ্যাঁ, মানে ইলেকশন ক্যাম্পেইনে তো আপনার অপোজিশনের আপনাকে আক্রমণ করতে হবে, তাই না? কিন্তু সেটা কতটুকু রিজনেবল? আপনি কি এমন কথা বলছেন যে আপনার নেতাকর্মীরা তাতে আপনার কোনো ইনস্টিগেটেড হতে পারে ফর ভায়োলেন্স? আমি দেখিনি। আমি দেখিনি। হয়তো কোনো একটা আসনে হয়েছে, হ্যাঁ? সেখানে হয়তো খুব জোর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেখানে হয়তো হয়েছে, এবং কিছু যেটুকু আপনার ভায়োলেন্স হয়েছে আসনে। কিন্তু আমি দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এমন কোনো কথাবার্তা কি হয়েছিল যাতে করে সেখান থেকে কিউ নিয়ে তাদের দলের নেতাকর্মীরা ভায়োলেন্সে ইনভলভড হবে? আমার মনে হয়নি সেটা, এবং সেজন্য আমি বলেছি যে আমি অন্য নির্বাচন যেগুলো দেখেছি 91 থেকে, সেই তুলনায় আমার মনে হচ্ছে না, বরঞ্চ কম। এবং সেটাই কালকেই আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যে শিডিউলের পরে গতকালকে পর্যন্ত 17 জন না 16 জন মারা গেছে। তো সেটা বাংলাদেশের হিস্ট্রি যদি দেখি, ইলেকটোরাল হিস্ট্রি, ক্যাম্পেইন হিস্ট্রি, তাতে সেই তুলনায় আমি খুব বেশি উদ্বিগ্ন না এখনো পর্যন্ত। এখন ভবিষ্যতে কী হবে জানি না। অনেক সময় ভায়োলেন্স তো আপনার রেজাল্টের পরে হয়, কিন্তু রেজাল্টের পরে সেটা ডিপেন্ড করে এবং হচ্ছে যে ভোট গণনার সময় এক ধরনের গণনা হয়। সেটা কখন হয় জানেন? যখন খুব কম্পিটিটিভ হয়। হ্যাঁ, আপনি যদি দেখলেন যে একটা সময় পরে যখন গণনা শুরু হলো রাত 8টার সময়, 9টার সময়, যে একটা দল তারা 30টা সিট পেয়েছে, আর একটা দল 25টা সিট পেয়েছে। একটা দল 10টা সিটে এগিয়ে আছে, একটা দল 7টা সিটে এগিয়ে আছে। অ্যান্ড দেন নেতাকর্মীদের ভিতরে একটা ধারণা তৈরি হয় যে আমরা জিততে পারি।
যারা পিছিয়ে আছে তারাও মনে করে আমরা জিততে পারি, দেন তারা খুব অ্যালার্ট হয়ে যায়। when it is a very close call. হ্যাঁ হ্যাঁ, ক্লোজ কল যখন হয় তখন তারা অ্যালার্ট হয়ে যায়, এবং তখন দেখবেন যে কেন্দ্রের ভিতরে যদি ভোটের গণনায় দেরি হয়, যদি যে কোনো কারণে দেরি হতে পারে, তখন কিন্তু একটা টেনশন তৈরি হয় যে কোনো মেকানিজম হচ্ছে কিনা। কিন্তু আপনি যদি দেখেন যে একটা দল 50টা সিট পেয়ে গেছে, একটা দল মাত্র 5টা সিট পেয়েছে তখন পর্যন্ত, দেন কিন্তু মানে এক ধরনের রেজিগনেশন তৈরি হয় যারা 5টা পায়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো সুতরাং আমি যেটা বলছি যে ডিপেন্ড করে, মানে ইলেকশনের পরেও ভায়োলেন্স হতে পারে, সেটা নির্ভর করছে যে ট্রেন্ডটা কী হয় ফলাফলের। যদি খুব কম্পিটিটিভ হয় এবং সেখানে যদি গণনায় দেরি হয়, তখন মানুষের ভিতরে সন্দেহ তৈরি হতে থাকে, নেতাকর্মীদের ভেতরে, বুঝতে পেরেছেন? তখন একটা সম্ভাবনা থাকে। ভোট গণনা নিয়ে এক ধরনের আলোচনা ছিল। সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বেশ কিছুদিন আগেই বলেছিলেন এবার ভোটের ফলাফল পেতে একটু দেরি হতে পারে, কিন্তু আমি যখন ইলেকশন কমিশনের সচিবের ইন্টারভিউ করেছিলাম, তিনি খুব কনফিডেন্টলি বলেছেন যে যারা বলছেন দেরি হবে তাদের প্রতি সম্মান জানিয়ে বলেছেন এত দেরি হওয়ার কোনো কারণ নেই। তার আশা হচ্ছে তার হিসাব মতে 13 তারিখ সকালের মধ্যেই হয়তো পূর্ণাঙ্গ ফলাফল জানা যাবে। ফলে নির্বাচন কমিশনের এই যে কনফিডেন্স, এইখান থেকে কি একটা দায়বোধ তাদের তৈরি হচ্ছে যাতে নির্বাচনের মানে ফল গুনতে সময় না লাগার এক ধরনের পরিবেশ তৈরি করা? তারা যখন এত কনফিডেন্টলি বলছেন, নিশ্চয়ই তাদের প্রস্তুতি আছে, তাদের তো একটা হিসাব আছে যে কত ব্যালট, হ্যাঁ, কত ভোট পড়তে পারে, একটা তো হিসাব আছে, তাই না? সেই হিসাবে তারা এমন কোনো এত লোক তারা নিয়োগ দিয়েছেন কিনা, তাদের মেকানিজমটা এখন ধরেন দিনকে দিন তো প্রযুক্তির ব্যবহার বাড়ছে, তাই না? লাস্ট টাইম যখন কম্পিটিটিভ ইলেকশন হয়েছিল 2008 সালে, সেই 2008 সাল থেকে আপনার 2026 সালে একটা লম্বা সময়, এই সময় তথ্য প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে, মেকানাইজেশন হয়েছে অনেক কিছু, তাই না, কাজকর্মের। সুতরাং তারা হিসাব করেই নিশ্চয়ই বলছেন। হ্যাঁ, এবং আমিও দেখি যে হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে যদি 12,70,00,000 ব্যালট হয়, হ্যাঁ, তাহলে আরও 12,70,00,000 অ্যাডিশনাল ব্যালট, বিকজ ইয়েস গণভোট, তাই না? তো তারা মাথায়, আমি ধরে নিচ্ছি নিশ্চয়ই তাদের মাথায় আছে এটা আর কি, তাদের মাথায় আছে। আর ওটা গুনতে তো বেশি সময় লাগার কথা না, ইটস জাস্ট ইয়েস নো। হ্যাঁ, তবে তারা যেহেতু বলছেন একই ব্যালট বাক্সে পড়বে হ্যাঁ, দুটি ভোট, একই বাক্সে পড়বে, হয়তো সেটা একটু যা লাগার কথা তার চেয়ে একটু বেশি সময় লাগবে, খুব বেশি লাগার মানে উচিত না। কিন্তু আপনাকে যেটা বললাম যে যখনই খুব ক্লোজ কল হবে, তখনই কিন্তু যারা গুনছেন তারাও একটু অ্যালার্ট হয়ে যাবেন যে না, একটু ভালো করে গুনি, কারণ কন্ট্রোভার্সি হতে পারে, রিকাউন্টের দাবি উঠতে পারে, রিকাউন্টিংয়ের। হ্যাঁ, তখন একটু স্লো হয়ে যায়, কিন্তু আমার অভিজ্ঞতা তাই বলে আর কি, তখন একটু স্লো হয়ে যায়। কিন্তু ওইরকম যদি না হয়, ক্লোজ কল না হয়, তাহলে যে খুব সাংঘাতিক দেরি হবে আমার মনে হয় না। তাহলে ইটস টু আর্লি টু মেক এনি কমেন্ট যে সিচুয়েশনটা কোন দিকে যায়। শুরু হোক, তাও বোঝা যাবে 3 ঘন্টার ভিতরে আমরা বুঝতে পারবো যে 2008 সালে প্রথম 3 ঘন্টায় কত সিটের আমরা রেজাল্ট পেয়েছিলাম আর এখন কত পাচ্ছি। নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি এবং তাদের অ্যাক্ট কেমন দেখলেন তফসিলের পর থেকে এখন পর্যন্ত? আমার খুব বেশি উদ্বেগ নেই। আমি দলগুলো যে খুব কন্ট্রোভার্সিয়াল কিছু বলেছে তাদের ভূমিকার ব্যাপারে, নির্বাচন কমিশনের ব্যাপারে, একমাত্র বিএনপি বোধহয় তুলেছিল যে কেন ঢাকায় 15 লক্ষ ভোটার মাইগ্রেট করলো বা নতুন হলো। এখন সেটা কি তারা আইন ভেঙেছিল? মাইগ্রেট করা তো আইনের ভেতরে, তাই না? মানুষ যে কেউ মাইগ্রেট করতেই পারে। সেটা কি সন্দেহ করেছিল ইলেকশন কমিশন? হয়তো করা উচিত ছিল, কিন্তু হয়তো করেনি আর কি, যে মাইগ্রেশন তো হয়, তাই না? ঢাকায় লোক বাড়ছে, দিনকে দিন ঢাকায় লোক বাড়ছে, সুতরাং ঢাকায় এসে মাইগ্রেট করতেই পারে। এই ছাড়া আমি ইলেকশন মানে কমিশনের ভূমিকা, কন্ট্রোভার্সিয়াল ভূমিকা নিয়ে যে খুব বেশি কথাবার্তা দলগুলোর কাছ থেকে শুনেছি, আমি শুনিনি। নির্বাহী বিভাগের যে সহযোগিতা করার, নির্বাচন কমিশনকে সহযোগিতা করার যে একটা সাংবিধানিক বাধ্যবাধকতা, সেইটাও কি ঠিকঠাক দেখলেন? আমি আপনাকে আবারও বলছি, নির্বাচন কমিশন তো নির্বাহীর সাহায্য নিয়েই ইলেকশনটা করে। তাদের আর কয়জন অফিসার আছে, তাই না? সব তো একটা সময় পরে নির্বাহী এবং সবাই তাদের সহযোগিতা নিয়েই করতে হয়। রিটার্নিং অফিসার তো ডিসি, তাই না?
তো সেটা সবসময়, এটা নতুন কিছু না। হ্যাঁ, এবং তারা, আমি আপনাকে আবারও বলছি যে আমি অন্তত এই পুরো ক্যাম্পেইন প্রক্রিয়ায় এমন কিছু শুনিনি, এমন কোনো স্ক্রুটিনি দেখিনি মানে যারা নির্বাচন করছেন তাদের কাছ থেকে, যে তারা খুব উদ্বেগ প্রকাশ করছেন যেভাবে নির্বাচন কমিশন ফাংশন করছে। পারফেক্ট অবশ্যই না, কোনো কিছুই পারফেক্ট না, কিন্তু আমার মনে হয় যে রিজনেবল, মানে এই ইলেকশনের রেজাল্ট কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে বিকজ অফ ইলেকশন কমিশনস রোল, হ্যাঁ, এটা মনে হয় হবে না আপনি এখন পর্যন্ত আমার মনে হচ্ছে। এখন পর্যন্ত সামনের সময়গুলো নিশ্চয়ই দেখতে হবে। আহ, নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সার্বিক বিষয় নিয়ে আপনার উদ্বেগ ছিল না, কিন্তু কালকে রাতে কি আপনি ফেসবুক একটু টাইমলাইন স্ক্রল করেছিলেন, কিংবা বিভিন্ন সংবাদপত্রের যেসব খবর আমরা দেখলাম? হ্যাঁ, আপনি হয়তো ইঙ্গিত করছেন যে জামাতের একজনের কাছে টাকা পাওয়া গেছে, এরকম একটা খবর। মানে 6 জায়গায় টাকা 6 জায়গায় টাকা পাওয়া গেছে, একজনের খুব বেশি পাওয়া গেছে, সংখ্যা অনেক বেশি, অ্যামাউন্ট অনেক বেশি, 74 লাখ। তারপরে দু একটা কেন্দ্রের ভিতরে এক দলের লোককে খুঁজে পাওয়া গেছে, এ ধরনের একটা ইয়ে। এবং তাতে করে বোধহয় একজন অফিসারকে বোধহয় সরিয়ে উইথড্র করা হয়েছে এরকম। দেখেন, বাংলাদেশ কিন্তু অনেক বড় দেশ, বাংলাদেশ অনেক বড় দেশ ইন টার্মস অফ পপুলেশন। এবং আপনি দেখেন 12,70,00,000 ভোটার পৃথিবীর কয়টা দেশে আছে? হিউজ, ওই অর্থে ছোট্ট দেশ, হিউজ পপুলেশন, এবং এদেরকে ম্যানেজ করতে হচ্ছে। এবং সেখানে একটা কেন্দ্রে বা দুইটা কেন্দ্রের ভেতরে আগে থেকেই দুটো লোক ঢুকে পড়েছে। হ্যাঁ, এবং ধরে নিলাম সেখানকার যারা সেন্টারের দায়িত্বে ছিলেন তারা সেটার সাথে কলিউড করেছেন, সাহায্য করেছেন তাকে। যদি এটা ফ্যাক্টও হয়, হ্যাঁ, আমি খুব একটা সারপ্রাইজ না, হতেই পারে। মানে একেবারে আদর্শ নির্বাচন আমাদের মতো দেশে 100% আদর্শ নির্বাচন হবে, এটা আশা করা আমার মনে হয় এখনও সময় আসেনি। যে স্কেলের ভোটার, যে লেভেলের কমপ্লিকেসি, বুঝছেন তো, সেই লেভেলে একটা দুইটা তিনটা কেন্দ্রে আগের দিন রাতে একটা লোককে পাওয়া গেল, তাতে করে যে বিরাট কোনো একটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, ইলেকশনটা অ্যাকসেপ্টেবলই হবে না, আমার তা মনে হয় না। ভোটার টার্ন আউট নিয়ে আপনার এক্সপেকটেশন কি, মানে অন্তত আপনার অ্যাসেসমেন্ট কি বলে? দেখেন, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, দুটো জিনিস। আমি ঘুরেছি, বাংলাদেশের অনেকগুলো জায়গায় ঘুরেছি এবং বোঝার চেষ্টা করেছি যে ভোট নিয়ে আসলে মানুষের ইন্টারেস্টটা কতটুকু। একটা মানুষ আমাকে বলেননি তিনি ভোট দেবেন না, তখন আমি বুঝতে পেরেছি যে একটা মানুষের আগ্রহ আছে এই ভোটটা দেওয়া নিয়ে। তার কারণ হচ্ছে অনেকদিন তারা ভোট দিতে পারেননি, তো এটা ঠিক। গ্রামের লোকজন আমাকে বলেছেন ভোট দিতে পারেনি তারা, মানে 24-এ তো নাই, 18-র ব্যাপারে দিতে গিয়ে তারা দেখেন যে তাদের নাম দেওয়া হয়ে গেছে ভোট, এই ধরনের ব্যাপার। সো তারা ভোট দিতে আগ্রহী, তারা ধরে নিচ্ছেন যে এটা একটা মানে ভালো ইলেকশন হবে, তারা ভোট দিতে পারবেন, তার নামটা থাকবে। এক, দুটো হচ্ছে। আরেকটা আগ্রহ তৈরি হয়েছে, যে আগ্রহের জন্য আমি জামাতকে কিছুটা ক্রেডিট দেব। তার কারণ হচ্ছে বাংলাদেশে দেখেন ইলেকশনের সময় দুটো মার্কায় ইলেকশন হয়েছে। হ্যাঁ, নৌকা, ধানের শীষ। আমরা 91 থেকে যদি আমরা ইলেকশন করি, এবং মানুষ এই দুটো মার্কাই চেনে, তাই না? তাদেরকেই তারা প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দেখে এসছে। আচ্ছা, জামাতকে সবসময় তারা একটা ফ্রিঞ্জের পার্টি হিসেবে দেখেছে, তাই না? এবং জামাত সবসময় একজনের ঘাড়ের উপরে বসে নির্বাচন করেছে, বিএনপির ঘাড়ের উপরে দুটো দিন নির্বাচন করেছে। সুতরাং তারা কখনো সিরিয়াসলি জামাতকে কন্টেন্ডার হিসাবে দেখেনি, ক্ষমতার কন্টেন্ডার হিসাবে দেখেনি, বুঝছেন তো? এইবার সেই দুটো দলের একটা দল নেই, ল্যান্ডস্কেপে নেই, তারা একদম ইলেকট্রাল ল্যান্ডস্কেপে। মানুষের ধারণা হওয়া খুব স্বাভাবিক ছিল যে চোখ বন্ধ করে কোনো প্রতিযোগিতা ছাড়া আর একটা যে দল আছে তারা জিতে যাবে, তাই না? তা সুতরাং আমার এরকম যখন পরিস্থিতি হয় তখন মানুষ আর ভোট দিতে যায় না। তো হোয়াট ইজ দ্য পয়েন্ট? হ্যাঁ, আমার না গেলেও তো এটা হবে। সামহাও জামাতি ইসলামী তারা এমন একটা পরিস্থিতি তৈরি করেছে শেষ দিন পর্যন্ত যে বহু মানুষের মনে হয়েছে এরা হয়তো জিতে যেতে পারে। এবং সেই নার্ভাসনেস কিন্তু আমি মানে বিএনপির ভেতরেও দেখেছি, কি না কি হয়। হ্যাঁ, তো এইটা একটা বিগ ক্রেডিট। তাদের ক্যাম্পেইনটা তারা এমনভাবে করতে পেরেছে যে মানুষের মনে একটা ধারণা তৈরি করতে পেরেছে, বহু মানুষের মনে, যে তারা জিততে পারে। যখনই সেটা হয়েছে তখন মানুষ মনে করছে ইট উইল বি কম্পিটিটিভ ইলেকশন,
এবং তখনই মানুষ কিন্তু ওই আগ্রহটা তখন তৈরি হয়েছে আমার বলে মনে হয়। আপনি ঢাকা থেকে যেভাবে মানুষ আমি এবার চলে যেতে দেখেছি, হ্যাঁ, এবং তারা, আমি ধরে নিচ্ছি ভোট দেওয়ার জন্যই অধিকাংশ গেছেন, কারণ তো খেটে খাওয়া মানুষজন, তারা যদি কাজ না করেন দুদিন তার ইনকাম থাকবে না, তো সেইটা মেনেই তারা গেছেন। হ্যাঁ, নিশ্চয়ই তারা তাদের গ্রাম থেকে গঞ্জ থেকে তারা এমন একটা ভাইব পেয়েছেন যে এই নির্বাচনে ভোটটা দিতে হবে, বিকজ ইট উইল বি ইন্টারেস্টিং ইলেকশন। সো আমার কাছে সেটা মনে হয়েছে আর কি, যে সেই কারণে আমার মনে হয়েছে মানুষজন ভোট দিতে যাবে। এখন কত যাবে, বাংলাদেশে যদি আপনি হিস্ট্রি দেখেন, আপনার 91-এ, আমি বারবার বলছি 91-এর ইলেকশনটা খুব ভালো ইলেকশন হয়েছিল, সেখানেও কিন্তু 55% টার্ন আউট ছিল আর কি। তো 55% টার্ন আউট এই কারণেই হয়েছিল, সবাই ধরে নিয়েছিল আওয়ামী লীগ জিতবে, না যে কী হবে, আওয়ামী লীগ তো জিতবেই, হ্যাঁ, সেই জন্য 55 হয়েছে। পরেরগুলোতে কিন্তু 75 হয়েছে, আপনি 96, 2001, আপনার 75% হয়েছে। তো এবার 75% না হলেও আমার মনে হয় যে 55% তো হওয়া উচিত, যে আমি যে ধরনের আগ্রহ দেখেছি মানুষজনের ভিতরে, বেশি হলে আমি অবাক হব না। আহ, এই যে সার্বিক নির্বাচনী পরিবেশ এবং নির্বাচন আজকে যারা হেভিওয়েট প্রার্থী যাদেরকে আমরা বলি, তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলাম, তারা সবাই ভোট দিয়ে বেরিয়ে কথা বলেছেন। তারেক রহমান বলেছেন তিনি জয়ের ব্যাপারে আশাবাদী এবং তিনি নির্বাচনের পর যদি জয়লাভ করেন নিরাপত্তাকে প্রাধান্য দেবেন। ডক্টর শফিকুর রহমান একটা আহ্বান জানিয়েছেন যে জয়ের ফল তিনি মেনে নেবেন এবং অন্যদেরও মেনে নিতে হবে। ছোটোখাটো কিছু ভুল হলে তিনি ছাড় দেবেন, তবে বড় কিছু হলে তিনি দেখবেন। হাসনাত আবদুল্লাহ একই কথা বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন তিনি জয়ের দ্বার প্রান্তে। প্রচারণার মতো এই আজকেও ভোট দিয়ে বেরিয়ে এই বড় নেতাদের যে স্টেটমেন্ট, সেইখানে কোনো প্যাটার্ন লক্ষ্য করেন? দেখেন, নেতারা যখন ভোট দেন তখন তাদেরকে বলতেই হয় আমরা জিতবো, সবাই দেখবেন ভি সাইন দেখায়, বুঝছেন তো, যারা জিতবেন না তারাও ভি সাইন দেখায়। আমি নির্বাচন করছি, আমাকে তো জিতবই, আমি বলতে হবে তো, তাই না, আমি হারবো তো বলা যায় না, তাই না, সেটা ঠিক আছে। যেটা সবচেয়ে ক্রুশিয়াল, তিনি নিরাপত্তা দেখবেন, তিনি তারেক রহমান বলছেন নিরাপত্তার বিষয়টা দেখবেন। নিরাপত্তা ইজ এ বিগ ইস্যু, কিন্তু মানুষের কাছে আরও অনেক বিগ ইস্যু আছে, শুধু নিরাপত্তা বিগ ইস্যু না। শুধু নিরাপত্তাই যদি বিগ ইস্যু হতো তাহলে 2024 হতো না, আরও অনেক বিগ ইস্যু আছে, তাই না। ইয়াং ছেলেপেলেদের কাছে কাজের সুযোগের একটা বিগ ইস্যু, সুশাসন একটা বিগ ইস্যু সমস্ত মানুষের কাছে, তাই না, দেশটা যেন একটা সুশাসন থাকে, নিরাপত্তা আছে, কিন্তু এগুলো বিগ ইস্যু, হ্যাঁ। তো সেটা আছে, কিন্তু সবচেয়ে বড় যে ইস্যু আমার কাছে মনে হয় যে এই নির্বাচনের পরে ফলাফল যাই হোক না কেন অ্যাকসেপ্ট করছে কিনা পলিটিক্যাল পার্টিগুলো, দ্যাট ইজ দ্য বিগেস্ট ইস্যু। সেই মেসেজটাই কিন্তু দেওয়ার কথা ছিল সবার। হ্যাঁ, আমি যদি মানে জিতি বা হারি, আমি আই উইল অ্যাকসেপ্ট। আপনি যেটা বলছেন যে জামাতের আমির সেটা দিয়েছে, হুইচ ইজ গুড, আমি অ্যাপ্রিশিয়েট করি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি সেটা বলেছেন গতকাল কিনা দুদিন আগে। আমি ফখরুল ইসলাম আলমগীরের একটা ইন্টারভিউ দেখলাম প্রথম আলোর সাথে, সেখানেও তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি অ্যাকসেপ্ট করবেন কিনা আপনারা ফলাফল, উনি পরিষ্কার বলেছেন যে হ্যাঁ অ্যাকসেপ্ট করবো। দ্যাট ইজ দ্য মানে ক্র্যাক্স, বুঝছেন তো, হ্যাঁ, সেটা হচ্ছে যে আসল কথা। কারণ এই আমাদের অসুবিধা হয় কী করে, দেখেন 91-এর ইলেকশনে এত ভালো একটা ইলেকশন হলো, হ্যাঁ, ওই যে আওয়ামী লীগ হারলো, এটা কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারেনি, সূক্ষ্ম কারচুপি হয়েছে বলে দিলেন শেখ হাসিনা, এবং তারপর ওটা যে তারা অ্যাকসেপ্ট করতে পারেননি, সেটা দেখা গেল, মানে তারা ভোলেননি সেটা, তারা 3 বছরের মাথায় গিয়ে তারা আন্দোলন শুরু করলেন, মানে বিশাল আন্দোলন শুরু করলেন তত্ত্বাবধায়ক সরকারের। আচ্ছা, তারপরে তো যা হয় হলো, সেই প্রতিশোধটা আবার 2001 সালের ইলেকশনে বিএনপি নিল, হ্যাঁ, যে ঠিক আছে আমাদেরকে জবরদস্তি করে নামিয়ে দিয়েছো আন্দোলন করে, ঠিক আছে আমরাও দেখছি তোমাদেরকে, হ্যাঁ। তো ওইটা যদি 91 সালের ইলেকশন রেজাল্টটা যদি চোখ বন্ধ করে মেনে নিতে পারতো শেখ হাসিনা, এবং তারপরে যদি বসে থাকতো আচ্ছা ঠিক আছে নেক্সট ইলেকশনে আমরা দেখবো কী হয়, তাহলে কিন্তু বাংলাদেশের, আমি জানি না, মানে এখন যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটা নাও থাকতে পারতো, একটা কন্টিনিউয়েশন থাকতে পারতো, হ্যাঁ, 4 বছর পর মানে একটা ইলেকশন হয় এবং সেই রেজাল্টটা পলিটিক্যাল পার্টিগুলো মেনে নেয়। তো এখানে কিন্তু একই খুব এটাই কিন্তু বিগ কোয়েশ্চেন এখন, যে কালকে সকালবেলায় বা আজকে ভোর 3টার সময় যে রেজাল্ট আসবে কালকে ভোর 3টায়, সেটা কি যারা হেরেছে তারা মেনে নেবে না নেবে না, নাকি তারা সেই পুরনো সুর তুলবে যে এখানে কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি হয়েছে, এবং কোনো একটা সরকার অমুককে হেল্প করেছে বা নিরাপত্তা বাহিনী অমুককে হেল্প করেছে ইত্যাদি ইত্যাদি, সেই পুরনো বয়ান শুনবো।
সেটাই কিন্তু আসল জিনিস এখন আমার কাছে মনে হয়। কিন্তু প্রচারণার যে ধরন দেখলেন, প্রচারণার সময় তাদের যে অভিব্যক্তি দেখলেন এবং আজকেও ভোট দিয়ে বেরিয়ে যারা বড় নেতারা যা বললেন, তাতে কি মনে হয় যে সেই চর্চার মধ্যে ঢুকতে যাচ্ছেন তারা? আমি আশা করি না, কারণ কি তারা যে ব্যাকগ্রাউন্ডে এই ইলেকশনটা হচ্ছে সেটা তো তাদের মাথার ভেতরে আছে, তাই না? 24-এ কেন মানুষ, সাধারণ মানুষজন ছাত্রদের কোটা আন্দোলনে যোগ দিল, হ্যাঁ, বা ঢাকা শহরের মধ্যবিত্ত তো কোটা আন্দোলনে যোগ দেওয়ার কোনো কথা না, এটা তাদের জীবনকে মানে প্রভাবিত করে না। তো তারা কেন যোগ দিল? তারা তো কোনো আকাঙ্ক্ষা থেকে যোগ দিয়েছে। তারা একটা নতুন কোনো ব্যবস্থা চায়, তারা নতুন কিছু দেখতে চায়, একই ধরনের ব্যাপার তারা দেখতে চায় না, তাই না? তারা একটা অ্যাকাউন্টেবল গভর্নমেন্ট দেখতে চায়, তারা একটা স্টেবিলিটি চায়, তারা একটা সুশাসন চায়, হ্যাঁ? তো আবার যদি সেই একই পুরনো বয়ানের রাজনৈতিক দলগুলো ঢোকে, তার পরিণতি ভালো হবে না, এবং আমার ধারণা তারা সেগুলো বোঝেন। নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতা কেমন দেখেন এত সব শঙ্কা, সমালোচনা, প্রত্যাশা, সম্ভাবনা, সংকটের মধ্যে? আমি বললাম আপনাকে, আবারও আমি রিপিট করি যে 24শে অগাস্ট কেন হয়েছিল, দেয়ালে কি কি লেখা ছিল, হ্যাঁ, সেই জিনিসগুলো, সেই দেয়ালের লেখায় সাধারণ মানুষের, এদেশের সাধারণ মানুষের কি আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, সেগুলো যদি অনুধাবন না করেন রাজনৈতিক দলগুলো এবং আবারও সেই পুরনো প্রক্রিয়ার ভেতর দিয়ে তারা অগ্রসর হন, রেজাল্ট ভালো না হতে পারে। আমি আশা করি তারা এখনও পর্যন্ত, খুব বেশি দিন হয় নাই তো, 1.5 বছর মাত্র, এখনও তাদের মাথার ভিতরে আছে, হয়তো 10 বছর পরে থাকবে না, কিন্তু 1.5 বছরের মাথায় থাকা উচিত। তার মানে কি যে কারণে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সেই আকাঙ্ক্ষার দিকে যাত্রা শুরু করতে পারবে? আমি 100% আমি আপনাকে আশাবাদী বলবো না? আশাবাদী না। তার কারণ হচ্ছে যে ধরেন আমরা গত 1.5 বছরে যা দেখেছি, হ্যাঁ, খোলাখুলি বলতে হবে, 10 বছরে আমরা সেই আবার দেখেছি যে প্রতিষ্ঠান দখলের চেষ্টা হচ্ছে, হ্যাঁ, প্রতিষ্ঠান দখলের প্রতিযোগিতা হচ্ছে। কে ব্যুরোক্রেসির দখল করবে, কে পুলিশের উঁচু পদগুলো দখল করবে, কে ইভেন নিউজ রুমগুলো দখল করবে, তাই না? কে ঘাট দখল করবে, কে বাজার দখল করবে, এই প্রতিযোগিতাও তো আমরা দেখছি। সেই মামলা, পুরনো জিনিস, হ্যাঁ, সেই মামলা করে পয়সা ইনকাম করা, মানুষকে চাপের ভিতরে রাখা, সেই পুরনো তো দেখছি। এখন সেটা ইলেকশনের পরে কোন লেভেলে যায় বা রাশ টানা হয় কি না, সেটা দেখার বিষয়। আমরা নিশ্চয়ই সেই অপেক্ষা করব। এখন 3:30 বাজে, 4:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। শান্তিপূর্ণভাবে হবে সেই প্রত্যাশা আপনার মতো আমরাও করি। প্রত্যাশা তো থাকবেই। এবং আপনি যেটি বলছিলেন যে ভোট গ্রহণের পর ভোট গণনাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফলে সেই পর্যন্ত গণনা এবং গণনার পরে যে ফলাফল, সেটার রেসপন্সটা কী হবে, সেই পর্যন্ত আমরা নিশ্চয়ই চোখ রাখবো ভোটের উপর। জনাব শাকিল আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ধন্যবাদ। এই ঘন্টার আয়োজনে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলাম সিনিয়র সাংবাদিক জনাব শাকিল আনোয়ারের সাথে। তিনি যেমন প্রত্যাশা করলেন বাকি সময়টুকু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হোক এবং ফলাফল ঘোষণার পর ভোট গণনা নিয়ে এবং ফলাফল ঘোষণার পর সবাই সেই ফলাফল মেনে নেবে, এমন একটি প্রত্যাশা রাজনৈতিক নেতারা যেমন বলছেন, আমরাও সেই প্রত্যাশা করি। ভোট আলাপ 2026-এর এই ঘন্টার আয়োজন থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি, পরবর্তী ঘন্টার আমন্ত্রণ জানিয়ে। ধন্যবাদ সবাইকে।